আজকে আমরা ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার থর্নথওয়েট 1948 এই ক্লাসিফিকেশনটা একটু বুঝে নিই। কোপেনের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আগের দিন আমরা করেছি সেটা ছিল আমাদের সবথেকে কমন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, কিন্তু 1948-এর থর্নথওয়েটের ক্লাসিফিকেশনটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ একটা নির্দিষ্ট একটা র্যাশনাল অ্যাপ্রোচ আছে। এটা থাকা সত্ত্বেও কিন্তু থর্নথওয়েটের ক্লাসিফিকেশনটা খুব বেশিভাবে ইউজ করা হয় না, কারণ এটা ভীষণ জটিল, ভেরি কমপ্লেক্স। আর এর থেকে কোনো ওয়ার্ল্ড ম্যাপের ক্লাসিফিকেশন তৈরি করা হয়নি। সারা পৃথিবীর যে মানচিত্রটা নিয়ে পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ কিন্তু থর্নথওয়েট দিয়ে করা হয়। 1948 সালে থর্নথওয়েট দ্য সেকেন্ড ক্লাসিফিকেশনটা তৈরি করেছিলেন অন ইমপ্রুভড ওয়াটার ব্যালেন্স মেট্রিক্স। ইমপ্রুভড ওয়াটার ব্যালেন্স মেট্রিক্স দিয়ে এটা তৈরি হয়েছে। হি অলসো মেড দ্য সিস্টেম মোর র্যাশনাল, আরও বেশি যুক্তিসম্মত করেছিলেন। কিভাবে? প্রপার ক্লাস ইন্টারভেল ব্যবহার করেছিলেন, সঠিকভাবে ক্লাস ইন্টারভেলগুলো দিয়েছিল। তো কোপেনের ক্লাসিফিকেশনের মতোই থর্নথওয়েট তার জলবায়ুর শ্রেণীবিভাগ করতে গিয়ে দুটো প্রধান ফ্যাক্টরকে উনি ধরেছিলেন, একটা হচ্ছে ময়েশ্চার, একটা হচ্ছে হিট। একটা ময়েশ্চার, একটা হিট, আর দুটো সিজনালিটি কম্পোনেন্টস অ্যাজ সেকেন্ডারি ফ্যাক্টরস। একটা ময়েশ্চার, একটা হিট, এটা নিয়ে আর দুটো সিজনালিটি কম্পোনেন্ট যেগুলো আমাদের আছে অ্যাজ সেকেন্ডারি ফ্যাক্টরস, এটাকে ধরে নিয়ে উনি করেছেন। এবার এটাই আমরা আস্তে আস্তে দেখে নিই। প্রথম যে ফ্যাক্টর সেটা হচ্ছে ময়েশ্চার ফ্যাক্টর। ময়েশ্চার ফ্যাক্টর মানে আর্দ্রতা। থর্নথওয়েট কি বুঝলেন যে প্রেসিপিটেশন একা, মানে বৃষ্টিপাত একা কখনোই আর্দ্রতার প্রপার সূচক হতে পারে না। এটা উনি বলছেন যে শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণের ভিত্তি করে কিন্তু আর্দ্রতাটাকে নির্ণয় করা সম্ভব। উনি একটা নতুন ধারণা দিলেন, যেটা হচ্ছে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন, সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদন। বাষ্পীভবন এবং প্রস্বেদন মিলিতভাবে যেটা হচ্ছে সেটাকে আমরা বলি ইভাপো ট্রান্সপিরেশন। তো যেটা টেম্পারেচার, কতটা দিনের দৈর্ঘ্য, কতটা জল প্রয়োজন, সেইটার ওপর নির্ভরশীল। তাহলে এই পি ইন কম্বিনেশন উইথ পি, এই পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনটাকে উনি প্রেসিপিটেশনের সঙ্গে ব্যবহার করে একটি ময়েশ্চার ইন্ডেক্স বানালেন। হিউমিডিটি ইন্ডেক্স আর একটা হচ্ছে এরিডিটি ইন্ডেক্স। এই দুটো হিউমিডিটি ইন্ডেক্সটা কিভাবে এক্সপ্রেস করছে? 100s/PE। আর এরিডিটি ইন্ডেক্সকে উনি কিভাবে এক্সপ্রেস করেছেন? 100D/PE। PE মানে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন, এস মানে হচ্ছে ওয়াটার সারপ্লাস, উদ্বৃত্ত জল, আর ডি মানে হচ্ছে ওয়াটার ডেফিসিট, মানে হচ্ছে ঘাটতি, কতটা জলের ঘাটতি আছে। এটার উপর ভিত্তি করে উনি এই দুটো সূচকের উপর ভিত্তি করে উনি ময়েশ্চার ইন্ডেক্স বানালেন। ময়েশ্চার ইন্ডেক্সের ফর্মুলাটা উনি কি দিলেন? IM = IH - 0.6 IA। তো IH আর IA কি? IH আর IA আমি আগের টেবিলে দিয়ে দিয়েছি। IH এর সমীকরণ হচ্ছে এটা, আর IA হচ্ছে এটা। অনেক সময় তোরা বইতে পাবি, দেখবি ওখানে করা আছে 100 ব্র্যাকেট দিয়ে S-D/PE 60PE এরকম ভাবে করা আছে। দ্যাট ইজ অলসো কারেক্ট, সেটাও সঠিক, বইতে হয়তো ওরকম ভাবেও পাবি। তো ওই দুটো সূচককে নিয়ে উনি কথাটা কেটে কেটে যাচ্ছে আপনার। হ্যাঁ, বলছি যে বইতে হয়তো ময়েশ্চার ইন্ডেক্সের ফর্মুলাটা অন্যরকমও পাওয়া যেতে পারে, সেখানে হয়তো ওই দুটো ফর্মুলাকে একসঙ্গে মিলিয়ে নিয়েছে, 100s - 60D এরকম করে লেখা থাকতে পারে। আমি আগের টেবিলটাতে যেরকম IM সমান একটা সমীকরণ দিয়ে দিয়েছি আর IH সমান সমান একটা সমীকরণ দিয়ে দিয়েছি, এই দুটো মিলিয়ে নিয়ে IM যেটা হচ্ছে ময়েশ্চার ইন্ডেক্স = IH - 0.6 IA এটাও লেখা যেতে পারে। তো এই ময়েশ্চার ইন্ডেক্স, আর্দ্রতার যে সূচক, সেটার উপর নির্ভর করে থর্নথওয়েট কি করেছেন? এই শ্রেণীবিভাগটা করেছে। ক্যাপিটাল এ, এইখানেও কিন্তু লেবেলিংটা কোপেনের মতোই, A, B4, B3, B2, B1, C2, C1, D, E,
এগুলো সব হচ্ছে ময়েশ্চার ইন্ডেক্স অনুযায়ী বানিয়েছেন। এবার কোপেনের ক্ষেত্রে আমরা তো শুধু নাম পেয়েছি, এই অ্যালফাবেটসগুলো পেয়েছি, কিন্তু এর কোনো পার্টিকুলার কোনো শ্রেণী পাইনি। এখানে কিন্তু এই শ্রেণীগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে। 20 করে করে গ্যাপ করে করে দেওয়া হয়েছে। -60 থেকে -40 হলে ই এরিড, -40 থেকে -20 হলে ডি সেমি এরিড, -20 থেকে 0 হলে C1 হিউমিড, 0 থেকে 20 হলে C2 হিউমিড, 20 থেকে 40 হলে B1 হিউমিড, 40 থেকে 60 হলে B2 হিউমিড, 60 থেকে 80 হলে B3 হিউমিড, 80 থেকে 100 হলে B4 হিউমিড, আর 100 এবং তার থেকে বেশি যে কোনো মান আসলে সেটা অতিরিক্ত আর্দ্র বা পার হিউমিড, ক্যাপিটাল এ। তো কোপেনের ক্ষেত্রেও এ বি সি ডি ই আমরা পেয়েছি, কিন্তু থর্নথওয়েট কি করেছেন, বি এর ফার্দার শ্রেণী বিভাগ আর সি এর ফার্দার শ্রেণী বিভাগ উনি করেছেন। এটা হচ্ছে আর্দ্রতা গুণাঙ্কের ওপর। পরবর্তী যেটা হচ্ছে তাপমাত্রার ওপর নির্ভর করে, থর্নথওয়েট বেসড ইজ থার্মাল ফ্যাক্টর কল্ড দ্য ইন্ডেক্স অফ থার্মাল এফিসিয়েন্সি অন পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। মোস্ট ক্লাইমেট ক্লাসিফিকেশনস কি করে, এই টেম্পারেচারটাকে ধরে কাজ করে। তো যেরকম পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন ধরা হয়েছে, সেরকম এখানে থার্মাল এফিসিয়েন্সি বলে এই সূচকটা তৈরি করা হয়েছে। তো এখানে আমরা থার্মাল এফিসিয়েন্সির ওপর নির্ভর করে একটা স্কেল এখানেও বানানো হয়েছে। যেরকম ময়েশ্চার ইন্ডেক্স আছে সেই রকমই এই থার্মাল এফিসিয়েন্সি ধরে নিয়েও উনি 5টা মেজর ক্লাস তৈরি করেছেন। 5টা যে মেজর ক্লাস যেটা তৈরি হয়েছে, সেই 5টা মেজর ক্লাস কি আমরা দেখিনি, সেকেন্ড টেবিলটাতে রয়েছে। থর্নথওয়েটের থার্মাল ক্লাইমেট টাইপস, এখানে উনি তাপমাত্রার ওপর ভিত্তি করে থার্মাল এফিসিয়েন্সি ইন্ডেক্স তৈরি করেছেন। সেখানে -60 থেকে -40 হলে ই ড্যাশড, একই নাম আছে, শুধু মাথায় একটা করে ড্যাশ দেওয়া, মাথায় একটা একটা করে ড্যাশ দেওয়া, আর এর ইউনিটসগুলো হচ্ছে সব সেন্টিমিটার, ড্যাশ করে করে দিয়েছে, ঠিক আছে, মাথায় একই নাম এ বি সি ডি ই, যেটা আমরা টেম্পারেচারের এই টির ক্ষেত্রে দেখলাম, ময়েশ্চারের ক্ষেত্রে দেখলাম, শুধুমাত্র একই নামগুলো রেখে মাথায় একটা করে ড্যাশ দেওয়া রয়েছে, শুধু ভ্যালুগুলোর একটু পরিবর্তন হয়েছে। নিচের দিকের ভ্যালুগুলো কিন্তু একই আছে, -60 থেকে -40, -40 থেকে -20, -20 থেকে 0, 0 থেকে 20। এইবার এখান থেকে আমাদের টেম্পারেচারের এই রেঞ্জেসগুলো একটু চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। মেসোথার্মাল সবই মেসোথার্মাল, তার মধ্যে 4টে ভাগ, মেগাথার্মাল, মাইক্রোথার্মাল মানে হচ্ছে তাপমাত্রা কম। তো এইভাবে উনি করেছেন যে স্টার্টিং উইথ দ্য অ্যাজাম্পশন দ্যাট অ্যাট ইটস লোয়ার ক্লাইমেটিক লিমিট, একদম নিম্নতম জায়গাতে কি বাসছে, একটা এভারগ্রিন ট্রপিক্যাল ক্লাইমেট, চিরহরিত হচ্ছে ক্রান্তীয় জলবায়ু পাচ্ছে, যেখানে অ্যানুয়াল পি হচ্ছে 114 সেন্টিমিটার, ইকুইভ্যালেন্ট টু 22 ডিগ্রি সেলসিয়াস মান্থলি অ্যাভারেজ টেম্পারেচার। এটার ওপর ভিত্তি করে 5টা মেজর থার্মাল ক্লাসেস উনি করেছেন, ওই এ বি সি ডি ই, যেটা এ ড্যাশড, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ আর ই ড্যাশড হিসেবে দেখানো হয়েছে। নেক্সট যে দুটো জিনিস উনি ধরেছেন সেটা হচ্ছে সিজনাল ভ্যারিয়েশন। সিজন ওয়াইজ আর্দ্রতা ভ্যারি করে, আমাদের তাপমাত্রা ভ্যারি করে, তাহলে সেটার উপর নির্ভর করে থর্নথওয়েট সেপারেট ময়েশ্চার সিজনালিটি ক্লাসেস ফর ওয়েট অ্যান্ড ড্রাই ক্লাইমেটস করেছেন, বেসড অন ওয়েদার ক্লাইমেটস হ্যাড ময়েশ্চার ইন্ডেক্স ভ্যালুজ অ্যাবাভ অর বিলো জিরো। ময়েশ্চার ইন্ডেক্সের মান 0-র ওপরে আছে না 0-র নিচে আছে, সেইটার ওপর ভিত্তি করে উনি এটা করেছেন। ফর ময়েস্ট ক্লাইমেটিক টাইপস, মানে যে জলবায়ুগুলো বেশি আর্দ্র, মানে দোজ দ্যাট রিসিভড মোর অ্যানুয়াল প্রেসিপিটেশন দ্যান অ্যানুয়াল পি, হি ইউজ দ্য এরিডিটি ইন্ডেক্স। উনি এই শুষ্কতার সূচকটাকে ব্যবহার করলেন, ঠিক আছে, টু আইডেন্টিফাই দ্য ইন্টেন্সিটি অফ ড্রট কন্ডিশনস। যেখানে বৃষ্টিপাতটা কম আসছে সেখানে উনি এরিডিটি ইন্ডেক্সটা দিয়ে দেখাচ্ছেন। ড্রাই ক্লাইমেটের ক্ষেত্রে উনি কি করতে চাইছেন, হিউমিডিটি ইন্ডেক্স দেখাতে চাইছেন, যে কতটা জলের ঘাটতি আছে সেটা দেখানোর চেষ্টা করেছেন। তো এইটার উপর ভিত্তি করে এই সিজনাল ভ্যারিয়েশন অফ এফেক্টিভ ময়েশ্চার টাইপসের উপর ভিত্তি করে আবার কিছু কিছু ছোট ছোট অ্যালফাবেটস ব্যবহার করা হলো। ময়েস্ট ক্লাইমেট যেগুলো এ বি সি, যেগুলো আর্দ্র জলবায়ু, তাদের জন্য একটা এরিডিটি ইন্ডেক্স তৈরি করা হলো। আর লিটিল অর নো ওয়াটার ডেফিসিয়েন্সি, কিভাবে মনে রাখবি, আর স্ট্যান্ডস ফর রেইনফল,
সারা বছর বৃষ্টি হয়। লিটিল অর নো ওয়াটার ডেফিসিয়েন্সি, তার মানে শুষ্কতার হার কম, ঠিক আছে, মান কম, শুষ্কতার মানটা কম। এস, মডারেট সামার ওয়াটার ডেফিসিয়েন্সি, তাহলে এস স্ট্যান্ডস ফর সামার, তার মানে সামার টাইমে মডারেট ওয়াটার ডেফিসিয়েন্সি হয়, ঘাটতি হয়, গরমকালে হালকা ঘাটতি পাই। ডাব্লিউ, উইন্টার, মডারেট উইন্টার ওয়াটার ডেফিসিয়েন্সি, শীতকালে জলের ঘাটতি হয়, তাই জন্য মানটা একই আছে। এস টু, সামার টাইমে বেশি পরিমাণের ওয়াটার ডেফিসিয়েন্সি, গরমকালে বেশি জলের ঘাটতি, তার মানে এটা। আর ডাব্লিউ টু হচ্ছে উইন্টার টাইমে বেশি জলের ঘাটতি। এবার ড্রাই ক্লাইমেটের জন্য উনি কি কি অ্যালফাবেটস ব্যবহার করেছেন, আর এখানে ছিল, এখানে আছে ডি, বাদ বাকি কিন্তু একই আছে। আর মানে লিটিল অর নো ওয়াটার ডেফিসিট, ডি মানে হচ্ছে ড্রাই, লিটিল অর নো ওয়াটার সারপ্লাস, কোনো উদ্বৃত্ত জল থাকে না, ঠিক আছে, তাই জন্য আর্দ্রতার মান এখানে কম। এস মানে হচ্ছে গরমকালে হালকা একটু উদ্বৃত্ত থাকতে পারে, ডাব্লিউ মানে শীতকালে একটু উদ্বৃত্ত থাকতে পারে, এস টু মানে হচ্ছে গরমকালে বেশি উদ্বৃত্ত থাকছে, এখানে শীতকালে বেশি উদ্বৃত্ত থাকছে। তাহলে ময়েস্টের ক্ষেত্রে সবকিছু ঘাটতির সাপেক্ষে আলোচনা হয়েছে, ড্রাই এর ক্ষেত্রে সবকিছু উদ্বৃত্তের সাপেক্ষে আলোচনা করেছেন। নেক্সট উনি যেটা এবার করেছেন যে থর্নথওয়েটের সামার কনসেন্ট্রেশন অফ থার্মাল এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সিটার উপর নির্ভর করে উনি আবার যে ভ্যারিয়েশনগুলো এসে সেটার সাপেক্ষে আবার এই এ ড্যাশ ছোট হাতের করে দিয়েছেন। এবার দেখ, ছোট হাতের এ ড্যাশ, যে বি এর 4টে ক্লাস ছিল সবার মাথায় একটা করে ড্যাশ, আর ছোট হাতে, সি এরও ছোট হাতে করে এই মানগুলো উনি নির্ণয় করেছেন। তাহলে এই ক্লাসিফিকেশনটা থেকে আমরা কি পাচ্ছি, এর গুরুত্বটা তাহলে থর্নথওয়েটের 1948 সালের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, সেটা কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের থেকে অনেকটা বেশি উন্নত মানের। কি কি কারণে? প্রথম কারণ, উনি নতুন একটা আর্দ্রতার সূচক তৈরি করেছিলেন, যেটা পরিষ্কারভাবে আর্দ্র এবং শুষ্ক জলবায়ুর মধ্যে বিভেদ তৈরি করে, একটা পৃথক করতে সাহায্য করে। দ্বিতীয়, উনি একটা টিই ইন্ডেক্স বানিয়েছেন, থার্মাল এফিসিয়েন্সি ইন্ডেক্স, যেটা অনেকটা হচ্ছে উদ্ভিদ এবং তার পরিবেশের সঙ্গে তার তাপমাত্রার কি প্রভাব সেটার সঙ্গে মিল করে করা। থার্ড, উনি আরও বেশি সিস্টেম্যাটিক্যালি ইন্টারভেল ব্যবহার করেছেন, যে শ্রেণী বানিয়েছেন, প্রত্যেকটা ক্লাসের জন্য নির্দিষ্ট করে একটা শ্রেণী বানিয়েছেন এবং এক একটা ক্লাসকে উনি আবার ফার্দার ভাগও করেছেন। আর ফাইনালি দ্য ক্লাসিফিকেশনটা, কিন্তু এই ক্লাসিফিকেশনটা শুধুমাত্র ওই কোপেনের যে উদ্ভিদের যে শ্রেণীবিভাগের সাপেক্ষে করা হয়েছিল বা অরণ্যের শ্রেণীবিভাগের সাপেক্ষে করা হয়েছিল সেটার সঙ্গে কিন্তু নয়। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে ভ্যারিয়েবলগুলো আছে, সেই ভ্যারিয়েবলগুলোকে নিয়ে, যেগুলো মূলত জলবায়ুর উপাদান, বৃষ্টিপাত, তাপমাত্রা, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, থার্মাল এফিসিয়েন্সি, প্রত্যেকটাই হচ্ছে কোর ক্লাইমেটিক ভ্যারিয়েবলস, সেগুলোর ওপর ভিত্তি করে শ্রেণীবিভাগটা করা হয়েছে। তাহলে এটা তো গুরুত্ব গেল, তাহলে অসুবিধা কি আছে? তাহলে এতই যদি এর গুরুত্ব থাকে, এতই যদি এটা ভালো হয়, তাহলে এটা ব্যবহার কেন হয় না বেশি? যদিও থর্নথওয়েটের ক্লাসিফিকেশনটা ইমপ্রুভমেন্ট অন কোপেনস ক্লাসিফিকেশন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেন্স পায়নি খুব ভালোভাবে। কারণ, প্রথম কারণ, ভীষণ জটিল এবং পুরো পৃথিবীর সাপেক্ষে 800টা জলবায়ু শ্রেণী বিভাগ হবে, 800, যেটা কখনোই ভাগ করে পড়া সম্ভব নয় কারোর পক্ষে। গ্লোবাল ভার্সনটা ভীষণ জটিল হয়ে যাবে। এটা হয়তো নির্দিষ্ট একটা ছোট এলাকার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু বিস্তর পৃথিবীর শ্রেণী বিভাগের জন্য এটা করা কিন্তু খুব মুশকিল। সেকেন্ড, এই যে পিইর যে ক্লাসিফিকেশন, তার জন্য যে পরিমাণ ডেটা প্রয়োজন, সেই ডেটা কিন্তু পৃথিবীর সব যে দেশের কাছ থেকে পাওয়া সম্ভব নয়। কোপেনের যে শ্রেণীবিভাগটা অনেক সহজ সরল ছিল, বুঝতে সুবিধা, জটিল কোনো হিসেব নেই, এই সব কারণগুলোর জন্যই কিন্তু কোপেনের শ্রেণীবিভাগটা কিন্তু বহুল প্রচলিত এবং খুব সুবিধাজনক, এবং পৃথিবীর জলবায়ু এবং প্রত্যেকটা দেশের জলবায়ুর জন্য আলাদা আলাদাভাবে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তাহলে এই সুবিধাটার জন্য এটা কোপেন বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে থর্নথওয়েটের তুলনায়।
ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের কোপেন এবং থর্নথওয়েটের বিষয়। তো কোপেনের সুবিধা অসুবিধা, থর্নথওয়েটের সুবিধা অসুবিধা, এগুলো উভয়ই আমরা এই দুদিনের লেকচারে কভার করলাম।